সবাই শুনতে পাচ্ছ তো না ঠিক মতো? সবাই তাহলে ক্লাসটা শেয়ার করে দিও, যার ফ্রেন্ডদের সাথে রেলিভেন্ট যারা আছে তাদের সাথে শেয়ার করে দিও। আমরা চ্যাপ্টার 2 নিয়ে কথা বলতেছিলাম, গুণগত রসায়ন। একদিন আমরা ক্লাস করেছিলাম, সেদিন আমরা পরমাণুর মডেল এবং পরমাণুর মডেল সংক্রান্ত কিছু পরীক্ষা নিয়ে কথা বলতেছিলাম, যে আলফা বিচ্ছুরণ পরীক্ষা, স্বর্ণপাত পরীক্ষা বলি আমরা যেটাকে, সেটা আমরা দেখেছিলাম ওই দিন। তো লেকচারটা তোমরা পেজেই পেয়ে যাবা, যারা লেকচারটা মিস করেছো আগেরটা, তো তোমরা একটু দেখে নিও ওটা। আমরা শুরু করতেছি। ঠিক আছে, আমরা মনে হয় শুরু করতে পারি। যারা জয়েন করতেছে করুক, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটা আমাদেরকে জানাও, আমরা যতটুকু পারি এটা আমরা অ্যাড্রেস করব। আর প্রশ্ন করা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আগে তোমরা লেকচারটা একটু ফলো করার চেষ্টা করো। তো অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা নিজেরাই চেষ্টা করব, যে তোমরা প্রশ্ন করার আগেই যেন আমরা তোমাদেরকে উত্তরটা দিতে পারি। তো আমরা একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে পারি, যেটা আমরা বলছিলাম, যে আমরা লাস্ট যেই লেকচারটা করেছি সেটা ছিল আমাদের পরমাণুর মডেল। আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারটা শুরু করেছি মাত্র। তো প্রথম দিন আমরা থমসনের কিসমিস পুডিং মডেল নামে একটা খুব প্রথম দিকের মডেলের ব্যাপারে জানলাম। কিসমিস পুডিং মডেলের ভেরিফিকেশন, এই মডেলটা ঠিক আছে কিনা সেটা চেক করতে যে আমরা রাদারফোর্ডের একটা বিখ্যাত পরীক্ষা নিয়ে জেনেছিলাম, সেটা হচ্ছে স্বর্ণপাত পরীক্ষা। স্বর্ণপাত পরীক্ষার যেটা রেজাল্ট, সেই রেজাল্ট বা কনক্লুশনটা অনেকটা এরকম ছিল, যে থমসনের যে মডেলটা, এই মডেলটা আসলে ঠিক নাই। থমসন যেভাবে পরমাণুকে কল্পনা করেছে, পরমাণু আসলে ওরকম না। এবং এই পরীক্ষা করতে যেয়ে রাদারফোর্ড নিজে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আবিষ্কার করতে পেরেছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটা ছিল নিউক্লিয়াসের আবিষ্কার। এর সাথে সাথে নিউক্লিয়াস যে পুরো পরমাণুর তুলনায় কেন্দ্রে খুবই ভারী একটা ছোট্ট অংশ, এই যে ভারী ছোট অংশ এবং পজিটিভলি চার্জ, ধনাত্মক চার্জ বহন করে, এই ইনফরমেশন গুলো কিন্তু স্বর্ণপাত পরীক্ষা থেকে পাওয়া গেছে। তো এইটা স্বর্ণপাত পরীক্ষাটা 1909 সালের দিকের ঘটনা। তো তোমরা সবাই মোটামুটি এটা রিলেট করতে পারতেছো যে 1911 সালে রাদারফোর্ডের মডেলটা আসলে কোত্থেকে আসছে। রাদারফোর্ডের মডেলটা পুরোটাই আসলে এই স্বর্ণপাত পরীক্ষার যে রেজাল্ট গুলো সেখান থেকে আসছে। এইটা যদিও ঠিক যে এইচএসসি তে স্টিল তোমরা ছোটবেলায় যে রাদারফোর্ডের মডেল বা বোরের মডেলগুলো পড়ে আসছো, এই মডেলগুলোর সুবিধা অসুবিধা, সীমাবদ্ধতা, তুলনা, এই জিনিসগুলো হয়তো তোমরা 9-10-এও পড়েছো, এগুলো এইচএসসি তেও লাগে। এবং এইচএসসি তে ফিজিক্সের সেকেন্ড পেপারে এগুলো আসলে আরেক দফা আছে। তো এই জিনিসগুলো খুব বেসিক দেখেই বারবার আসে, বাট বারবার আসলে তোমাকে বারবার একই রকম মনোযোগ দিয়ে নতুন করে পড়তে হবে, ব্যাপারটা এরকম না। তো তোমরা 9-10-এ যে রাদারফোর্ডের মডেল পড়েছো বা বোরের মডেল পড়েছো, ওটাই আসলে বেসিক মডেল। আমরা হয়তো এর বাইরে এইচএসসি লেভেলে টুকটাক একটা দুইটা ইনফরমেশন নিয়ে কথা বলবো, যেটা হয়তো 9-10-এ কভার করে নাই। তো ওই এক্সপেকটেশনটা না রাখাই ভালো, যে আমরা এখন ক্লাসে রাদারফোর্ডের মডেল বা রাদারফোর্ডের মডেলে কি বলা ছিল, সেটা সীমাবদ্ধতা কি, এগুলো নিয়ে আলাপ করবো। এগুলো করে আসলে সময় নষ্ট হবে কিছুটা। তো এই পার্টটা তোমরা নিজেরা সেলফ স্টাডি হিসাবে নাও, যে তোমরা আস্তে ধীরে নিজেরাই রাদারফোর্ডের মডেলে কি বলা আছে, দরকার হলে তোমরাই ফাইন্ড আউট করো যে 9-10-এর বইতে কি বলা ছিল, আর এইচএসসি তে এসে এক্সট্রা কোনো তথ্য সেখানে অ্যাড হয়েছে কিনা সেই তথ্যটা বোঝার চেষ্টা করো। বুঝতে না পারলে সেটা আমাদের কাছে প্রশ্ন হিসেবে নিয়ে আসো, সেটা বরং বেটার হয়। তো আমরা রাদারফোর্ডের এই স্বর্ণপাত পরীক্ষার পরে রাদারফোর্ডের যে মডেলটা, সেটা আমরা তোমাদেরকে সেলফ স্টাডি দিচ্ছি, তোমরা এটা নিজের মতো করে পড়ে নাও। রাদারফোর্ডের মডেলে যে সীমাবদ্ধতা, সেগুলো তোমাদের মনে আছে, ম্যাক্সওয়েলের থিওরির সাথে একটা কন্ট্রাডিকশন ছিল। তারপর কক্ষপথগুলোর আকার আকৃতি সম্পর্কে কিছু বলা ছিল না, বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, তোমরা জানো মোটামুটি সবই। আমরা যেটা করতে পারি, আমরা বোরের মডেল থেকে কিছুটা আলোচনা শুরু করতে পারি, কারণ বোরের মডেলটাকে আমরা ধরে নেই যে আমাদের আধুনিক যে পরমাণুর মডেল, মডার্ন যে মডেল, সেটার একেবারে বেসিক বা একদম স্টার্টিংটা আমরা ধরি হচ্ছে বোরের মডেলটা। তো আমরা বোরের মডেলটা নিয়ে আস্তে ধীরে ডিসকাশনটা শুরু করতেছি আজকে। আর আমরা তোমাদের প্রশ্ন বা যে কনসার্ন গুলি আছে কেউ কোনো প্রশ্ন করতেছিলাম? তো বোরের মডেল, এটার ব্যাপারেও তোমাদের ধারণা আছে সেটা আমরা জানি, তারপর আমরা কিছু পয়েন্ট অ্যাড করে দিচ্ছি এবং পরবর্তীতে আমরা এই পয়েন্টগুলোকে একটু ইলাবোরেট করার চেষ্টা করব। এবং আমরা আগের দিনের লেকচারে বা আমরা ওরিয়েন্টেশন গুলাতেও কেমিস্ট্রি বই এবং টপিকটার ব্যাপারে তোমাদেরকে একটু ধারণা দিয়েছিলাম, সেটা আবার একটু মনে করাই দিই। কেমিস্ট্রি বইটা আসলে খুব সুলিখিত বলা যাবে না, খুব অর্গানাইজড ওয়েতে সিকোয়েন্সিয়ালি লেখা আছে সেটা বলা যাবে না। তোমরা এই মডেলগুলো যদি কেউ একটু রিডিং দাও, তাহলে বুঝতে পারবা প্রচুর আননোন নতুন ইনফরমেশন চলে আসছে। এই ইনফরমেশন বেসিস কি, থেকে আসতেছে,
দেখা গেল সেই জিনিসগুলো কিন্তু বলা হবে না, এগুলো একবারে হঠাৎ করে ইনফরমেশন গুলো চলে আসবে যে এইটা হয় ওইটা হয় না, বাট এই জিনিসগুলো কি সেগুলো ডেসক্রাইব করা থাকবে না। আমরা এই ব্যাপারে তোমাদেরকে যেটা সাজেস্ট করতে পারি, তোমরা জাস্ট ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় এই ক্লাসগুলো হচ্ছে ফলো করে যাও। আমরা ক্লাসে সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করব, এবং বাই এন্ড অফ দ্য টপিক দেখবা যে আলটিমেটলি মোটামুটি সবই তুমি জেনে গেছো বা বুঝে গেছো। তো বোরের মডেলে যে কয়েকটা বিষয় নিয়ে বড়সড় ব্যাপার নিয়ে আলাপ করা ছিল, তার মধ্যে একটা ছিল শক্তি স্তরের ধারণা। শক্তি স্তরের ধারণা বলতে তোমরা জানো যে শেল, কক্ষপথ, এনার্জি লেভেল, এরকম বিভিন্ন নামে হচ্ছে আমরা ডাকি যে ইলেকট্রন পরমাণুতে যে কোনো জায়গায় আসলে থাকে না, ও কতগুলো নির্ধারিত জায়গায় সুবিন্যস্ত অবস্থায় হচ্ছে থাকে। তো এই যে বর্ণনাটা, এবং শেল গুলো আমরা জানি যে বৃত্তাকার হয়, এই কথাগুলো বলা ছিল তাই না? এই বৃত্তাকার কক্ষপথগুলোতে ইলেকট্রন হচ্ছে ঘুরতে থাকবে। যখন ইলেকট্রন এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তারা খুবই ডিসিপ্লিন, সুশৃঙ্খল ভাবে ঘুরে। তারা ফিজিক্সের যে নিয়মগুলি আছে সরণ ত্বরণ বেগের, সেগুলো তারা ফলো করে, এই ধরনের কথাবার্তাই বলা আছে। আরো বলা আছে যে এই কক্ষপথগুলো যথেষ্ট সুস্থিত, মানে যথেষ্ট ভালো। এই কক্ষপথগুলোতে যখন ইলেকট্রন থাকে, সে খুব অসন্তুষ্ট থাকে না। অসন্তুষ্ট থাকে না কথাটার মানে হচ্ছে ইলেকট্রনের নতুন কোনো দাবি দেওয়া নাই, সে কোনো শক্তি নিতেও চায় না, সে কোনো শক্তি দিতেও চায় না। যেই শক্তি নিয়ে আছে ওটা নিয়ে সে হ্যাপি আছে। ওই জন্যই এই কক্ষপথ গুলাকে অনেক সময় আমরা স্থির শক্তির কক্ষপথ এইভাবে হচ্ছে বলি। ঠিক আছে। তো স্থির শক্তির কক্ষপথ এটা বলার মূল কারণটাই হচ্ছে এই কক্ষপথ গুলাতে থাকাকালীন সময়ে ইলেকট্রন আসলে আরো শক্তি তার চাই, বা শক্তি বেশি হয়ে গেছে কিছু শক্তি ছেড়ে দেই, এরকম কোনো প্ল্যান তার কাছে থাকে না। সে যেই শক্তি নিয়ে আছে সে খুব ভালো আছে, এরকমটাই সে ফিল করে। কক্ষপথ সংক্রান্ত কথাবার্তার পরে তোমরা জানো যে কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা তত্ত্ব আছে। কৌণিক ভরবেগ বা কৌণিক এই গতি নিয়ে তোমরা ফিজিক্সে আলোচনা পাবা খুব শীঘ্রই। তো আমরা জাস্ট আমাদের কেমিস্ট্রির জন্য যতটুকু লাগবে এতটুকু হেল্প তোমাদেরকে করতে পারি। সাধারণত তোমরা ক্লাস 9-10-এ যে ভরবেগের টপিকটা পড়েছো, ওটা বোধহয় তোমাদের সবারই মনে আছে তাই না? পি ইকুয়াল টু হচ্ছে m × v। এবং ভরবেগের সংজ্ঞা তো দুনিয়ার সবচেয়ে সহজ এবং সুন্দর সংজ্ঞাগুলোর মধ্যে একটা, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। তো এখানে একটা ছোট্ট ব্যাপার আমরা উল্লেখ করি, হয়তো তোমরা ফিজিক্স ক্লাসগুলোতে এটাকে আরেকটু বিস্তারিত ভাবে জানতে পারবা। সেটা হচ্ছে এই যে 9-10 ক্লাসে তোমরা যেই সরণ ত্বরণ বল বেগ এই শব্দগুলো যেগুলো শিখে আসছো, আমাদের এই গতির যে রাশিগুলি এগুলোর আসলে দুইটা করে ভার্সন আছে। একটা হচ্ছে রৈখিক ভার্সন আমরা বলি, যখন কোনো বস্তু সাধারণত সরল পথে চলে, তখন আমরা এই গতির যে পরিমাপগুলো আমরা করি, যে সরণ ত্বরণ বেগ ভরবেগ এগুলো পরিমাপ করি, এই শব্দগুলোকে সাধারণত শুধু বেগ বা শুধু ভরবেগ, শুধু সরণ এরকম আসলে বলে না। এগুলোর সামনে আরেকটা শব্দ থাকে যেটা 9-10 ক্লাস আসলে উল্লেখ করা হয় না। শব্দটা হচ্ছে রৈখিক, ইংলিশে বলে হচ্ছে লিনিয়ার। তো তুমি 9-10 ক্লাসে যেই ভরবেগ, যেই বেগ বা যেই সরণ এই ধরনের যে রাশিগুলো পড়ে আসছো ফিজিক্সে, এগুলোর পূর্ণ নাম হচ্ছে রৈখিক সরণ, রৈখিক ত্বরণ, রৈখিক বেগ, রৈখিক ভরবেগ। নর্মালি আমরা এই বিষয়টা ব্যবহার করি বা রাশিগুলো ব্যবহার করি যখন কোনো বস্তু রৈখিক পথে বা সরল রৈখিক ভাবে মুভ করে। এই সরল রৈখিক ভাবে মুভ করা ছাড়াও তো আসলে বস্তুর নানান রকমের গতি আছে। যেমন পরমাণুর মধ্যে আমরা আগের তথ্যেই বললাম যে ইলেকট্রনগুলো কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো যখন কোনো কিছু এরকম রৈখিক না, আমরা বলবো যে বক্র পথে যখন সে চলাচল করে বা ঘুরতে থাকে, তখন আসলে এই গতির যে রাশিগুলি আছে তখন আর এগুলোকে রৈখিক বেগ, রৈখিক সরণ, রৈখিক ত্বরণ বলে না। অনেকে হয়তো ধারণা করতে পারতেছো, যখন কোনো কিছু এরকম বক্র পথে চলে বা বৃত্তাকার পথে চলে, তখন কিন্তু এই রাশিগুলাকে এই কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ এই হিসাবে পরিমাপ করে। ইংলিশে এগুলাকে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এরকম। তো তোমাদের জন্য ছোট্ট ক্লু হচ্ছে কৌণিক ভরবেগ এই টার্মটার বেসিক্যালি মিনিং হচ্ছে যখন কোনো কিছু বৃত্ত পথে বা বক্র পথে চলবে, সেই বস্তুটার গতির রাশিমালাটা আমরা রৈখিক ফর্মে না বের করে কৌণিক ফর্মে বের করাটা আমাদের জন্য মোর রিজনেবল এবং হচ্ছে যৌক্তিক। ঠিক আছে। এখন কৌণিক ভরবেগ নিয়ে যেহেতু তোমরা এখনো পড়ো নাই, মাত্র পড়ালেখাটা শুরু হয়েছে, ফিজিক্সের লম্বা লম্বা টপিক আসবে এগুলা নিয়ে, আমরা আপাতত আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু তোমাকে বলে রাখতে পারি। যেমন কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগকে পি দিয়ে প্রকাশ করে, পির ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু mv।
যখন আমরা কৌণিক ভরবেগ নিয়ে কথা বলি সেটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে বড় হাতের একটা এল দিয়ে, এটাকে পি ইন্টু আর বা তুমি এম ভি আর এইভাবে হচ্ছে লিখতে পারো। তো এইখানে যতটুকু অংশ লেখা আছে এল ইকুয়াল টু এম ভি আর, এটা কিন্তু বোরের সূত্র বা এরকম কিছু না, এটা হচ্ছে নর্মাল ফিজিক্সের ডেফিনেশন যে কৌণিক ভরবেগকে আমরা এম ভি আর দিয়ে লিখি। বোর যে কাজটা করেছেন উনি এইটার মান কত হবে সেটা বলার চেষ্টা করছেন যে এল ইকুয়াল টু এম ভি আর ইকুয়াল টু এনএইচ বাই টোয়াইস পাই, এইটা হচ্ছে আমাদের বোরের সূত্র। তো এইখানে কোনটা কি প্রকাশ করে এগুলোর ব্যাপারে তোমাদের ধারণা আছে? ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, এই যে ভি এটা কিন্তু তার রৈখিক বেগ, ঠিক আছে, এটা কিন্তু আবার তার কৌণিক বেগ না, কারণ এটা তো তুমি এই যে পি থেকে নিয়ে আসছো এই এতটুকু থেকে। তো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, বৃত্তপথের ব্যাসার্ধ বা কক্ষপথের ব্যাসার্ধ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, 2 পাই একটা কনস্ট্যান্ট, এবং এন কে আমরা জানি সেই কক্ষপথের নাম্বার বলে, কত নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা ওই মুহূর্তে অবস্থান করতেছে। তো এই সূত্রটার উদ্দেশ্য কি বা এই সূত্রটার আইডিয়াটা কি সেটা আমরা তোমাকে একটু বলতে পারি, যে জাস্ট সূত্রটা মুখস্থ করে রাখার থেকে সূত্রটা দিয়ে কি বুঝাতে চায় সেটা একটু বুঝে রাখলে ভালো। সূত্রটা বেটার ওয়েতে বোঝার জন্য এমভিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, এটাকে একবার এরকম না পড়ে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এন ইন্টু এইচ বাই 2 পাই। তো কথা হচ্ছে এইভাবে লেখার তাৎপর্য কি, এনএইচ বাই 2 পাই আর এন ইন্টু এইচ বাই 2 পাই। আইডিয়াটা হচ্ছে এন এর মান তো আমরা জানি যে এটা তো কক্ষপথ নির্দেশ করে, তো 1 2 3 4 5 টাইপের বিভিন্ন পূর্ণ সংখ্যার মান এখানে আসতে যাচ্ছে। এইটাই হচ্ছে কৌণিক ভরবেগের এই সূত্রটার একটা তাৎপর্য, যে দেখো এইচ হচ্ছে একটা প্ল্যাঙ্কের ধ্রুবক, 2 পাইও হচ্ছে একটা পরিচিত ধ্রুবক, তার মানে পুরো এই যে এইচ বাই 2 পাই রাশিটা পুরোটাই একটা কনস্ট্যান্ট, যেহেতু দুইটা কনস্ট্যান্টের রেশিও বা অনুপাত হিসাবে সে আছে। তাহলে দেখো আমরা কি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে কৌণিক ভরবেগের মানটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের গুণিতক হিসাবে থাকবে। তার মানে কৌণিক ভরবেগের মানটা ইচ্ছা মতো যে কোনো মান হইতে পারবে না। যেমন একটা রাফ এক্সাম্পল আমরা বলি জাস্ট রিলেট করার জন্য, ধরো তোমার বাসায় কোনো একটা ডেজার্ট ম্যাটেরিয়াল, কোনো একটা মিষ্টি জাতীয় খাবার বানানোর জন্য চিনি কিনতে হবে। তুমি ধরো দোকানে গেলা চিনি কিনতে, এমন ডিপার্টমেন্টাল শপে গেলা যেখানে খোলা চিনি সেল করে না, ওখানে চিনি সেল করে ধরো ফ্রেশ চিনি বা তীর চিনি টাইপের। তো চিনির তো প্যাকেট করা থাকে, ধরো 1 কেজির প্যাকেট করা আছে সুন্দর। এখন তোমাকে যদি বাসা থেকে পাঠায় যে তোমার 3.5 কেজি চিনি কিনে নিয়ে আসতে হবে, দেখো এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। তুমি কিন্তু এই ফ্রেশ চিনি বা তীর চিনি 3.5 কেজি কিন্তু কিনতে পারবে না। কেন কিনতে পারবে না? কারণ হাফ কেজির কোনো প্যাকেট তো অ্যাভেলেবল নাই, সব তো 1 কেজির প্যাকেট। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? আইদার 3 কেজি কিনতে হবে অথবা কি করতে হবে, 4 কেজি কিনতে হবে। তুমি কিন্তু মাঝখানের এই ভ্যালুটা কিন্তু পাচ্ছ না। তার মানে তুমি কথাটাকে এইভাবে বলতে পারো যে তুমি কিন্তু যে কোনো পরিমাণের চিনি কিনতে পারতেছো না, তোমাকে কয়েকটা লেয়ার মেনটেন করতে হচ্ছে, যে আইদার 3 কেজি অথবা নেক্সট লেয়ারটা হচ্ছে 4 কেজি, নাথিং ইন বিটুইন, মাঝখানে কিছু নাই। ঠিক আছে, এখন যদি আমরা দেখাই তোমাকে যে ধরো আমরা জানলাম যে তুমি ফাইনালি 3 কেজি চিনি কিনছিলে, এখন দেখো 3 কেজি কি একটা প্যাকেটে একবারে পেয়েছো? সেটা আবার পাও নাই, সেটা পাইছো কিভাবে? 1 কেজির প্যাকেট কিনছো হচ্ছে 3টা, বা কেউ 4 কেজি কিনছে, এই কথাটার মানে হচ্ছে 1 কেজির প্যাকেট কিনছে হচ্ছে 4টা। তো এইখান থেকে তুমি একটা রাফ ভিউ পাবা যে এই সূত্রটা আসলে বুঝাইতে চাই কি। দেখো কথাগুলো একটু সিমিলারিটি খোঁজার চেষ্টা করো। প্রথমে আমরা বলতেছি চিনি তুমি যে কোনো পরিমাণ ইচ্ছা কিনতে পারবা না, এখানে আমরা বলতেছি কৌণিক ভরবেগের মান যা ইচ্ছা যে কোনো রকমের মান হইতে পারবে না। তারপরে আমরা বলতেছি চিনি তুমি যাই কেনো সেটা 1 কেজির গুণিতক হিসাবে থাকবে, লাইক 1 কেজি ইন্টু 3, 1 কেজি ইন্টু 4, 1 কেজি ইন্টু 5 এরকম থাকবে। এখানেও আমরা তাই বলতেছি কৌণিক ভরবেগের মানটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের গুণিতক হিসেবে থাকবে, যেমন 1 ইন্টু h/2 পাই, অথবা 2 ইন্টু h/2 পাই, অথবা 4 ইন্টু h/2 পাই, 7 ইন্টু h/2 পাই। বুঝতে পারছো? এইটা হচ্ছে কৌণিক ভরবেগের আইডিয়া, যে কৌণিক ভরবেগের মান যখন পরমাণুতে ইলেকট্রন ঘুরতে থাকে, এই ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা ইচ্ছা মতো যে কোনো মান হইতে পারবে না, এইটা h/2 পাই এর গুণিতক হিসাবে সবসময় থাকবে। যেমন কেউ যদি কখনো দাবি করে যে সে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান পাইছে 1.7, এই যে ধরো h/2 পাই, এটা কি কোনো বিশ্বাসযোগ্য মান? এটা আসলে বিশ্বাসযোগ্য মান না, এটাই তোমার বুঝতে হবে। যেমন কেউ যদি বলে আমি ডিপার্টমেন্টাল শপ থেকে 3.25 কেজি ফ্রেশ চিনি কিনে নিয়ে আসছি, এটা শুনে যেমন বোঝা যাবে যে এই তথ্যটা ঠিক নাই,
তেমনি এ ধরনের একটা কৌণিক ভরবেগের মান শুনলেও বোঝা যাবে এই কৌণিক ভরবেগের মানটা ঠিক নাই। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত বোরের যে সূত্রটা ছিল, এটার থিমটা হচ্ছে এটা, যে কৌণিক ভরবেগের মান যা ইচ্ছা তাই হইতে পারে না, কৌণিক ভরবেগ কতগুলা লেয়ার মেনটেন করে, এবং সেই ক্ষুদ্রতম অংশটা হচ্ছে h/2π। তো মানগুলা সবসময় h/2π এর গুণিতক, লাইক 1 × 2 × 3 × এইভাবে আসবে। ঠিক আছে? 3 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটাকে আমরা বলি হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সংক্রান্ত, শক্তির শোষণ বা বিকিরণ। এই পয়েন্টটা একদিক থেকে একটু ইন্টারেস্টিং পয়েন্ট, বাট বইতে লেখার সময় হয়তো অত চাঞ্চল্য তৈরি করে লেখে না। পয়েন্টটা হচ্ছে 1 নাম্বার যে পয়েন্ট ছিল স্থির শক্তির কক্ষপথ, তখন একটা ব্যাপার হয়তো খেয়াল করেছো যে আমরা এই কথাটা কিন্তু উল্লেখ করেছি যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে বা একটা নির্দিষ্ট শেলে যখন সে থাকে, তখন কিন্তু সে স্থিতিশীল থাকে, সে কিন্তু হ্যাপি থাকে, তাই না? সে এক্সট্রা কোনো শক্তি নেওয়া বা দেওয়া কোনোটাতেই সে আগ্রহ বোধ করে না, সে কোনো শক্তি নিতেও চায় না, কোনো শক্তি দিতেও চায় না। তো 1 নাম্বার পয়েন্টের পরে 2 পার করে যখন 3 নাম্বার পয়েন্টে আসলাম, তখন কিন্তু পয়েন্টটার হেডলাইনই বলতেছে যে শক্তি শোষণ করলে কি হবে আর শক্তি ছেড়ে দিলে বা বিকিরণ করলে কি হবে। তো দেখো কথার মধ্যে কিন্তু অলরেডি একটা বৈপরীত্য চলে আসছে, যে আমরা 2 লাইন আগে একবার বলতেছি যে ইলেকট্রন শক্তি নিবেও না দিবেও না, আবার 2 লাইন পরে এসে বলতেছি যে নিলে এটা হবে দিলে ওইটা হবে। তো এই জায়গায় আসলে গ্যাপটা কই, এটা ধরো তোমাকে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে যে গ্যাপটা কোথায়, কেন কথাটাকে 2 রকম মনে হচ্ছে। তো এই ব্যাপারে আমরা তোমাকে যেটা বলতে পারি, প্রথম লাইনে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল যে নির্দিষ্ট শক্তির কক্ষপথে থাকাকালীন সময়ে ইলেকট্রন কোনো শক্তি নিতেও চায় না দিতেও চায় না, এই ইনফরমেশনটা ভ্যালিড এবং লেজিট, এইটাতে কোনো ভুল নাই। ইলেকট্রন খুশি যে অবস্থায় আছে সে অবস্থা নিয়ে। এখন কথা হচ্ছে তুমি তো এরকম অনেক কিছু নিয়ে খুশি থাকো, ধরো তুমি কোনো এক জায়গায় বেড়াতে গেছো, তুমি অলরেডি খুশি আছো। এখন ওই বাসায় যারা হোস্ট তারা তোমাকে জোর করে 2টা বিস্কুট খাওয়াই দিল, ঠিক আছে? তো তুমি তো বেসিক্যালি মানা করতেছো না যে না না খাবো না খাবো না, বাট কে শুনবে কার কথা, ধরো তোমাকে ঠুসে একটা বিস্কিট খাওয়াই দিল। এই থার্ড পয়েন্ট হচ্ছে বেসিক্যালি ঠুসে এনার্জি দেয়া টাইপের, মানে ফোর্সফুলি জোর করে যদি তুমি কোন একটা ইলেকট্রনকে বাইরে থেকে শক্তি প্রয়োগ করো, তখন কি হয় এই পার্টটা ডেসক্রাইব করার জন্য হচ্ছে আমাদের এই 3 নাম্বার পয়েন্টটা। ঠিক আছে? তার মানে ব্যাপারটাকে আমরা এইভাবে মাথায় রাখি, পরমাণুর মধ্যে যখন একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তির কক্ষপথে অবস্থান করে স্বতঃস্ফূর্তভাবে, তখন সে কোনো শক্তি নেয়া বা দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় না। কিন্তু যদি আমরা বাইরে থেকে নিজেরা জোর করে কিছু শক্তি ওর উপরে চাপাই দেই, তখন আসলে তার রেসপন্সটা কি হয়, এইটা বোঝার জন্য, এই প্রতিক্রিয়াটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই 3 নাম্বার যে পয়েন্টটা আছে। এখানে কি বলা আছে যে যদি কোনো ইলেকট্রন শক্তি শোষণ করে, ধরো একটা ইলেকট্রন এখানে ছিল, এটা ধরো নিউক্লিয়াস, কোন একটা ইলেকট্রন এখানে ছিল, শক্তি যদি ওকে প্রয়োগ করা হয়, যেটা আমরা জানি লাফ দিয়ে ইলেকট্রনটা উপরের কক্ষপথে চলে যায়। এবং এই যে যাওয়ার ব্যাপারটা, এটাও কিন্তু ইন্টারেস্টিং এবং খোঁজ খবর নেওয়ার মতো ব্যাপার। ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায়, তোমরা রেগুলার ফিজিক্সে যেরকম পড়ো যে একটা টেনিস বল যেভাবে গড়ায় গড়ায় যায় বা ড্রপ খেয়ে খেয়ে যায়, ইলেকট্রন কিন্তু একটা শেল থেকে যখন আরেকটা শেলে যায় সে কিন্তু এরকম রোল করে করে গড়ায় গড়ায় আসলে যায় না, ও যায় লাফ দিয়ে দিয়ে। এই লাফটারও একটা নাম আছে, এটা অনেকেই হয়তো জানো তোমরা নামটা। ইংলিশে এটাকে বলে হচ্ছে কোয়ান্টাম লিপ, বাংলায় বলে হচ্ছে কোয়ান্টাম লম্ফ। ঠিক আছে? কোয়ান্টাম লাফ, লাফ দিয়ে দিয়ে সে একটা শেল থেকে আরেকটা শেলে চলে যায়। তো যখন তুমি শক্তি প্রয়োগ করো তখন ইলেকট্রনটা লাফ দিয়ে এরকম উপরের একটা শেলে চলে আসে। এখন তোমাদের কি এই ব্যাপারে কোনো আইডিয়া আছে যে একটা শেল বা শুধু শেল না, যে কোনো বস্তু বা যে কোনো কাঠামো, তার শক্তির সাথে স্থিতিশীলতার সম্পর্কটা কেমন, এই ব্যাপারে তোমাদের কোনো ধারণা আছে? কোন সিস্টেমের কোন বস্তুর স্থিতিশীলতা এবং স্থিতিশক্তি, এই দুইটার মধ্যে সম্পর্ক কেমন, যদি কোনো ধারণা তোমাদের থাকে এটা তোমরা শেয়ার করতে পারো, বা আমরা তোমাদেরকে বলে হেল্প করতে পারি। সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা বিপরীত সম্পর্ক। স্থিতিশীলতার স্থিতিশক্তি সবসময় বিপরীত ধর্মী সম্পর্ক নিয়ে থাকে, একটা বেশি হলে অন্যটা কমতে থাকে। তো যখন আমরা বলি যে কোনো একটা যৌগ কেন গঠিত হয়, কোনো একটা বন্ধন কেন হয়, আমরা কি বলি স্থিতিশীলতা অর্জনের জন্য, স্থিতিশীলতা বৃদ্ধির জন্য। এই কথাটার একটা বিকল্প বিবৃতি হচ্ছে সবকিছু ঘটে স্থিতিশক্তি কমানোর জন্য। তো স্থিতিশীলতা সর্বোচ্চ করার মানে স্থিতিশক্তি হচ্ছে সর্বনিম্ন করা। ঠিক আছে?
তো এই সম্পর্কটা তোমরা যদি একটু জেনে রাখো, এটা খুবই বেসিক টাইপের সম্পর্ক। কেউ কখনো এটার ব্যাখ্যা তোমাদের কাছে চাইবে না, মানে জিনিসটা এতটাই বেসিক তথ্য, বাট এই তথ্যটা তো ঠিকমতো মনে রাখতে হবে এবং ঠিকমতো অ্যাপ্লাই করতে হবে। এই তথ্য প্রুফ করার কিছু নাই, বাট তোমাদের যদি ধরো রিলেশনটা বোঝা লাগে, মানে কারো যদি এটা নিয়ে কৌতূহল থাকে যে স্থিতিশীলতার স্থিতিশক্তি কিভাবে বিপরীত হইলো বা কেমনে বুঝলাম এটা বিপরীত, এটা মনে রাখার জন্য আমরা তোমাকে একটা কম্পারেবল এক্সাম্পল দিতে পারি, যে তুলনীয় এক্সাম্পল, যেটা দেখে তুমি হয়তো কিছুটা আইডিয়া করতে পারবা। যেমন ধরো এম ভরের একটা বস্তু, এটা হচ্ছে একটা এম ভরের বস্তু, মাটিতে রাখা আছে, দেখতেই পাচ্ছ। এই একই এম ভরের বস্তুটাকে ধরো আমরা মাটি থেকে একটু উপরে রাখলাম, এটা 4 মিটার উপরে রাখলাম। একই বস্তু দুইবার ঘটনা ঘটতেছে, তো প্রথমটাকে আমরা বলতেছি কেস 1, দ্বিতীয়টাকে আমরা বলতেছি হচ্ছে কেস 2। এখন আমরা যদি তোমাদেরকে বলি এই যে দুইটা বস্তু দুইবার দুইভাবে আছে, মানে একই বস্তু দুইভাবে আছে, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা সব জটিল ব্যাপার বাদ দাও, সরল স্বাভাবিক মনে বলো তো এই কেস 1 আর কেস 2 এর মধ্যে বস্তুটা স্থিতিশীল অবস্থায় কোথায় আছে, মোর স্টেবল কন্ডিশনে কোথায় আছে? ঠিক বলছো, ওরা হচ্ছে এই 1 নাম্বার যে সিচুয়েশনটা, এইটা হচ্ছে সে বেশি স্থিতিশীল অবস্থায় আছে। তো ধরো আমরা একটা নোট রাখলাম যে সে বেশি স্থিতিশীল অবস্থায় আছে। এখন তুমি যদি ওর স্থিতিশক্তি, অনেকে হয়তো স্থিতিশক্তি শব্দটার সাথে ভালোভাবে পরিচিত না, স্থিতিশক্তির একটা বিকল্প শব্দ হচ্ছে বিভব শক্তি। তো তোমরা যদি এই বস্তুটার বিভব শক্তি ক্যালকুলেট করার চেষ্টা করো, সেটা কত আসবে বলো তো? 0 আসবে। তো আমরা জিরোর দিকে ফোকাস না করি, জাস্ট এই দুইটা তথ্য তুমি এক জায়গায় রাখো, তাহলেই দেখবা যে আমরা উপরে যে তথ্যটা দাবি করতেছি সেটার পক্ষে একটা বিবৃতি পাওয়া যাবে। সেটা হচ্ছে স্থিতিশীলতা যখন বেশি থাকে তখন তার স্থিতিশক্তির মান খুবই কম থাকে। ঠিক আছে? তো এইটা আমরা বলতেছি না যে পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল একটা আইডিয়া, বাট তুমি এই ওয়েতে, তুমি যেহেতু এই নিয়মগুলা জানো অলরেডি, তো তুমি জানাই নিয়মটা দিয়ে কিন্তু উপরের তথ্যটারে ডিফেন্ড করতে পারবা। তো যেটা বলতেছি খুব বেসিক ইনফরমেশন, কেউ কখনো এটার ব্যাখ্যা চাইবে না, তুমি খুব আরামসে এটাকে আমরা জানি বলে চালাই দিতে পারবা। ঠিক আছে? তো আমরা কি জানলাম, কি জানি, সেটা হচ্ছে স্থিতিশীলতা এবং স্থিতিশক্তি পরস্পর বিপরীত রাশি। কথা হচ্ছে হঠাৎ করে আমরা ওইখানে কেন ফোকাস করতেছি যে স্থিতিশীলতা এবং স্থিতিশক্তি বিপরীত রাশি, এটা শুনে কি লাভটা হবে আমাদের? অ্যান্সার হচ্ছে, দেখো, ইলেকট্রনটা প্রথমে ছিল এই কক্ষপথে, তারপর তুমি তাকে শক্তি দিছো, দিয়ে তাকে উঠাইছো এই কক্ষপথে। তাহলে বলো তো যখন সে এই অবস্থাটায় আসছে, ওর শক্তি বেড়ে গেছে না? তাহলে এই নিয়মটা কি বলে, শক্তি যদি বেড়ে যায় তাহলে তার স্থিতিশীলতা কি আগের তুলনায় বেড়ে গেছে নাকি কমে গেছে? তো তুমি যখন নিচ থেকে উপরের দিকে একটা ইলেকট্রনকে শক্তি দিয়ে উঠাবা, তার মানে উপরের লেভেলে যে ইলেকট্রনটা শক্তি হয়ে গেছে আগের চেয়ে বেশি, তথা স্থিতিশীলতা হয়ে গেছে আগের চেয়ে কম। স্থিতিশীলতা শব্দটা মানে হচ্ছে কমফোর্ট, আরামের ব্যাপার। আগে ইলেকট্রনটা বেশি আরামে ছিল, শক্তি দিয়ে এটাকে কম আরামের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কথা হচ্ছে যদি আমরা শক্তির উৎসটাকে সরাই নিই, যে উৎসটা থেকে আমরা শক্তিটা দিচ্ছিলাম, এটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে ইলেকট্রনটা ইমিডিয়েটলি আবার কি হবে বলতো, তার আরামের জায়গাটায় ফেরত আসার চেষ্টা করবে। তো এতগুলা কথা বলে আমরা এই সিম্পল জিনিসটাই তোমাকে আসলে মনে করায় দেওয়ার চেষ্টা করতেছিলাম, যে তোমরা ছোটবেলা থেকেই জানো যে শক্তি প্রয়োগ করলে ইলেকট্রন লাফ দিয়ে উপরে যায়, আর শক্তি বন্ধ করে দিলে সে কিন্তু উপরের লেভেল থেকে আবার আগের লেভেলে ফেরত আসে। তো কারো মনে যদি এটা নিয়ে একটা প্রশ্ন থাকে যে কেন শক্তির উৎস সরাই নিলে উপরের শেল থেকে ইলেকট্রনটা আবার নিচের শেলে ফেরত আসে, এটার একটা রিজনেবল ব্যাখ্যা তোমরা এখন দিতে পারবা। কি বলা উচিত? যখন আমরা এক্সট্রা শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে উপরে লেভেলে উঠাই দিলাম, এই কথার মানে হচ্ছে ইলেকট্রনটা শক্তি আগের থেকে বেড়ে গেল, স্থিতিশীলতা আগের থেকে কমে গেল। কম স্থিতিশীল জায়গায় কেউ ইচ্ছা করে থাকতে চাইবে না। ঠিক আছে? তো যখনই আমরা শক্তির উৎসটাকে সরাই নিব, ইমিডিয়েটলি ইলেকট্রনটা স্থিতিশীলতার লোভে আগের যে জায়গাটা সে আরামে ছিল সেখানে আবার ব্যাক করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রনটা যখন উপর থেকে নিচে ব্যাক করে, তখন তো আমরা বলতে পারি একটা বেশি শক্তির জায়গা থেকে একটা কম শক্তির জায়গায় ইলেকট্রনটা রিটার্ন করতেছে। একটা বেশি শক্তির জায়গা থেকে যখন ইলেকট্রনটা একটা কম শক্তির জায়গাতে ব্যাক করে,
তাকে তো শক্তি ছেড়ে দিয়ে আসতে হবে নিশ্চয়ই, তাই না? ভারী অবস্থা থেকে সে হালকা অবস্থায় শক্তির সাপেক্ষে একটা বেশি শক্তির জায়গা থেকে কম শক্তির জায়গায় সে ফেরত আসতেছে, তার মানে এক্সট্রা শক্তিটা তাকে ছেড়ে দিয়ে আসতে হবে। এখন এটা একটা নতুন প্রশ্ন যে এই এক্সট্রা শক্তিটা কিভাবে ছাড়ে, কিভাবে ছাড়ে? এই কথার মানে হচ্ছে কি হিসাবে সে শক্তিটা ছাড়ে। আমরা তো জানি শক্তির অসংখ্য রূপ আছে, অসংখ্য চেহারা আছে। সে শক্তিটা ছাড়বে এই পর্যন্ত আমরা একমত হইলাম, বুঝতে পারতেছি। শক্তিটা সে কি হিসাবে ছাড়বে এটার একটা স্পেসিফিক অ্যান্সার দরকার। অনেক রকমের অ্যান্সার বইপত্রে দেওয়া থাকে, তোমরা বিভিন্ন সময় টিচারদের কাছ থেকে অনেক কিছু শুনবা যে এই শক্তিটা সে আলো হিসাবে ছাড়বে, বর্ণালী হিসাবে ছাড়বে, এরকম অনেক রকমের তথ্য পাওয়া যায়। সবচেয়ে অথেন্টিক তথ্য হচ্ছে এই শক্তিটা সে ছাড়বে হচ্ছে একটা তরঙ্গ হিসাবে, তরঙ্গ। ঠিক আছে, তো একটা তরঙ্গ হিসাবে হচ্ছে সেই শক্তিটা ছেড়ে দেয়। কি ধরনের তরঙ্গ এটা? তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তার মানে একটা কক্ষপথ উপরে থেকে যখন নিচে ইলেকট্রনটা ফেরত আসবে, সে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হিসাবে যে শক্তিটা সে ছেড়ে দিতে চায় এই শক্তিটা সে ছেড়ে দেয়। তো এই তরঙ্গটা কি তরঙ্গ, কেমন তরঙ্গ? তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের ব্যাপারে যাদের ধারণা কম তারা একটু ধারণা নিতে পারো। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আসলে নির্দিষ্ট কোনো তরঙ্গের নাম না, এটা হচ্ছে তরঙ্গের একটা ক্যাটাগরির নাম। ঠিক আছে, যেমন অ্যালকেন, যেমন একটা ক্যাটাগরির নাম। অ্যালকেন মানে তো নির্দিষ্ট কোনো যৌগ না, তাই না? এরকম একটা ব্যাপার। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মধ্যে অনেক পরিচিত তরঙ্গ অন্তর্ভুক্ত আছে, যেমন এক্স রে সাথে তোমরা পরিচিত। এক্স রে হচ্ছে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আলো আছে চারদিকে, আলো হচ্ছে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এরকম আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, মোবাইল ফোনে কথা বলো যে বেতার তরঙ্গ, এগুলা সবই কিন্তু তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তার মানে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ অ্যান্সার হিসাবে বলা মানে হচ্ছে তোমাকে কেউ ঠিকানা জিজ্ঞাসা করছে, তুমি বললা তোমার বাসা হচ্ছে ঢাকায়, এরকম একটা কথা হইলো। অ্যান্সারটা ভুলও না, আবার অ্যান্সারটা খুব অ্যাকুরেটও না। একটা বড় জিনিসের নাম তুমি বলে দিছো যে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। তো কেউ যদি আরো স্পেসিফিক হইতে চায়, আরো ভালোভাবে জিনিসটা জানতে চায় এবং চিনতে চায়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার বাসা ঢাকায় শোনার পরে আমাদের তোমাকে আরো প্রশ্ন করতে হবে, ঢাকার কোন জায়গাটায় কিভাবে যায়, কি এরিয়ার নাম, কোন গলি, ইত্যাদি ইত্যাদি অনেক তথ্য তোমার জিজ্ঞাসা করতে হবে। সিমিলারলি এইখানে যখন আমরা জানতে পারবো যে শক্তিটা সে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হিসাবে ছাড়বে, নেক্সট প্রশ্ন যে কেউ এটা করতেই পারে, এই তরঙ্গটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কোন ক্যাটাগরিটা, লাইক এটা কি একটা এক্স রে নাকি এটা একটা আলো, মানে আমরা কি এটা দেখতে পাবো কিনা সেটাও জিজ্ঞাসা করতে পারে কেউ। ঠিক আছে, তাহলে এই যে তরঙ্গটার ব্যাপারে আরেকটু তথ্য, আরেকটু ডিটেইল জানতে চাওয়া যাইতে পারে, এই বেশি জানার বিষয়টাও বোর সলভ করে দিয়ে গেছে। বোর বলছে যে দুই কক্ষপথের যে শক্তির পার্থক্য, মানে যতটুকু শক্তি ছেড়ে দিয়ে সে উপর থেকে নিচে আসবে, এই পার্থক্যটাকে তুমি একটা সূত্র দিয়ে প্রকাশ করতে পারবা। এটাকে বলে এইচএফ, ডেল্টা ই ইকুয়াল টু এইচএফ। ডেল্টা ই হচ্ছে দুই কক্ষপথের শক্তির পার্থক্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এফ ও তোমাদের পরিচিত, এফ কে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কম্পাঙ্ক। তো কোনো একটা তরঙ্গ এইটাকে প্রপারলি চেনার, জানার, বোঝার জন্য আমরা এফ অথবা ল্যামডা, এই কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য, এই দুইটার যে কোনো একটা তথ্য জানা থাকলে আমরা আসলে এই তরঙ্গটাকে চিনে ফেলতে পারি। তরঙ্গকে চেনার ব্যাপারে এই এফ বা ল্যামডার থেকে গুরুত্বপূর্ণ আর কোনো ইনফরমেশন হইতে পারে না। তাহলে দেখো, এই সূত্র অ্যাপ্লাই করে তোমার যদি শক্তির পার্থক্যটা জানা থাকে যে কতটুকু শক্তি সে ছেড়ে দিয়ে আসতেছে, এইচ এর মান তো আজীবনের কনস্ট্যান্ট, তাহলে তুমি ছোট্ট একটা ম্যাথ করে এই এফ এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবা হার্জ ইউনিটে, তাই না? কম্পাঙ্কের একক হার্জ, এটা তো জানো তোমরা। এই কম্পাঙ্কের মানটা একবার বের করে ফেলতে পারলে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের স্কেল খুবই অ্যাভেলেবল, বইপত্রে দেওয়া আছে, গুগলে দেওয়া আছে, খুব কমন জায়গায় পাওয়া যায়। এফ এর মান হিসাবে লেখা থাকে যে এই এফ এর মানটা আসলে কোন তরঙ্গকে প্রকাশ করে, এটা কি আলো, এটা কি এক্স রে, এটা কি গামা রশ্মি, এটা কোনটা? এফ এর মানটা বের হয়ে গেলেই তুমি একবার চেক করলে এটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা একটু আলোচনা করলাম, এইটা হচ্ছে বোরের মডেলের 3 নাম্বার যে আইডিয়াটা, যে শক্তির শোষণ বিকিরণ সম্পর্কিত যে আইডিয়া, সেইটা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখন প্রশ্ন মাথায় অনেক রকম আসতে পারে, আমরা চেষ্টা করতেছি যে সিম্পল সিম্পল লাইনগুলোকে একটু ইলাবোরেট করার জন্য। যেমন তোমার মাথায় আসতেই পারে যে এই সূত্রের মানে কি, মানে ডেল্টা ই বুঝছি দুই কক্ষপথের শক্তির পার্থক্য, এইচএফ জিনিসটা আবার কি, এইটা কই থেকে আসলো, এইটার মানে কি? ঠিক আছে, এরকম অনেক প্রশ্ন মানুষের মাথায় আসতে পারে, আবার নাও আসতে পারে। বইতে লেখা আছে, এতটুকু দেখে পড়েই হয়তো তুমি খুশি থাকতে পারো, বাট
জিজ্ঞাসা করার সুযোগ আছে যে এইচএফ জিনিসটার মানে কি, কোত্থেকে আসলো, বোর কিভাবে বুঝলো এটা। তো আমরা এই ব্যাপারে একটু আলোকপাত করব। প্রথম জিনিস হচ্ছে ডেল্টা ই ইকুয়াল টু এইচএফ। এইখানে আসলে শুধু বোরের একার কাজকর্ম নাই, এইখানে ওই যে ম্যাক্স প্লাঙ্কের নাম তোমরা শুনছো অনেকে, ম্যাক্স প্লাঙ্কেরও একটা ভূমিকা এই সূত্রটা ফরমেশনের ব্যাপারে বা গঠনের ব্যাপারে, তারও ভূমিকা আছে। তো আমরা এখন একটু ওই ব্যাপারে আলাপ করব যে এই যে ডেল্টা ই ইকুয়াল টু এইচএফ, এই জিনিসের আসলে উৎপত্তি কি বা এই জিনিসের মানে কি, ঠিক আছে, এইচএফ জিনিসটা কোত্থেকে আসলো। এই জিনিসটা বুঝতে গেলে বা বোরের মডেলের আরো অনেক কথা ঠিক মতো বুঝতে গেলে তোমাকে নেক্সট যে জিনিসটার ব্যাপারে জানতে হবে, এইটাকে বলা হয় হচ্ছে আলো। আলোর ব্যাপারে জানতে হবে। আলোর ব্যাপারে ডিসকাশন শুরু করার আগে আমরা তোমাকে একটু মনে করাই দিই যে বোরের মডেলের সাফল্য, বোরের মডেল তো পড়া শেষ, বোরের মডেলের সাফল্যের মধ্যে কি বলা ছিল বলতো। এক হচ্ছে রাদারফোর্ডের যেটা সমস্যা ছিল, কক্ষপথের আকার আকৃতি নিয়ে কিছু বলে নাই। বোরের মডেলে এই সমস্যাটা নাই, বোরের মডেলের প্রথম কথাতেই বলা আছে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে। দ্বিতীয় হচ্ছে বোরের মডেল বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বর্ণালী জিনিসটা কি, এই যে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে ইলেকট্রন আসা যাওয়ার সময় যে তরঙ্গটা ছেড়ে আসে, এটাকেই তুমি স্বাভাবিক ভাষায় বর্ণালী বলতে পারো। তো বর্ণালী ব্যাখ্যা করার একটা সুযোগ বোরের মডেলে তৈরি হয়েছে। থার্ড পয়েন্ট হিসেবে তুমি বলতে পারো, ধরো থার্ড পয়েন্ট কি বলা যায় বলতো বোরের মডেলের সাফল্য হিসাবে। সে হচ্ছে ওইটাকে নিতে পারো, এই যে কৌণিক ভরবেগের আইডিয়াতে একটা কনস্ট্যান্টের গুণিতক হিসাবে যে থাকবে, মানগুলা যে ডিসক্রিট বা বিচ্ছিন্ন, যে কোনো মান যে হইতে পারে না, এইটা একেবারে মডার্ন একটা আইডিয়া। এই আইডিয়াটা আগে কেউ দিতে পারে নাই। সো বোরের মডেলের এইটারও তুমি একটা সাফল্য হিসাবে কাউন্ট করতে পারো। বোরের মডেলের লিমিটেশন বা সীমাবদ্ধতার মধ্যে তোমরা এইচএসসির বইতে দেখবা ছোটবেলার তথ্যগুলোর সাথে অনেক অ্যাডভান্স তথ্য আছে। ছোটবেলার তথ্যের মধ্যে কি কি ছিল বলতো, যে সে বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, বাট বর্ণালী খুবই লিমিটেড পরিসরে সে ব্যাখ্যা করতে পারছে, একটা ইলেকট্রন যদি কোনো জায়গায় থাকে সেটার জন্য ব্যাখ্যা করতে পারছে। তারপরে বলা ছিল যে বর্ণালীতে তুমি যে লাইন দেখো কালারের, ওইটা আসলে একটা লাইন না, যেটা বোর একটা লাইন মনে করছিল ওইটা আসলে একটা লাইন না। এটাকে তুমি যদি জুম ইন করে মাইক্রোস্কোপ দিয়ে আরো যদি ভালো করে দেখার ব্যবস্থা করতে পারো, তখন দেখা যায় যে এক লাইন ও আরো চিকন চিকন অনেকগুলি লাইনের সমন্বয় হিসেবে থাকে। এগুলা কিভাবে আসলো, এগুলার ব্যাপারে বোরের ধারণা ছিল না। এরপর দেখবা হঠাৎ করে একটা কঠিন কঠিন কথা লেখা আছে যে বোরের মডেল হচ্ছে হাইজেনবার্গের নীতি বিরোধী। এখন এই যে হঠাৎ করে বোরের মডেলের মধ্যে হাইজেনবার্গের নীতি বিরোধী টাইপের একটা কঠিন কথা লেখা, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ আসলে পড়ে বুঝতে পারার কথা না যে কি বলতেছে। তো আমরা তোমারে বলবো যে ধৈর্য ধারণ করো, যদি পড়তে চাও বই রিডিং পড়ো, সমস্যা নাই। বাট ক্লাস লেকচার ইম্পর্টেন্ট, ক্লাসের সিকোয়েন্সে আগালে দেখবা যে এই ধরনের ঝামেলা তোমার জীবনে কম আসবে, যে হঠাৎ করে একটা শব্দ চলে আসবে না। আমরা তোমাকে সিকোয়েন্সিয়ালি ধারাবাহিকভাবে বলে বলে ওই পর্যন্ত নিয়ে যাব। তো আমরা আপাতত আলোর যে আইডিয়াটা, আলোর আইডিয়াটা নিয়ে আলোচনা শুরু করব। আলোর ব্যাপারে পড়ার উদ্দেশ্য একাধিক। এক হচ্ছে বোরের মডেলটার ব্যাপারে একটু আইডিয়া পাওয়া। দুই হচ্ছে বোরের মডেলটা তো ভুল আমরা জানি, তার মানে পরমাণুর মডেল হিসেবে বোরের মডেল ফাইনাল না। ফাইনাল যে আধুনিক মডেলটা, সেই মডেলটা বোঝার জন্য আসলে এই আলোর তত্ত্বগুলা জানা খুব জরুরি, খুবই বেসিক জিনিস। আমরা যখন 9-10-এ ছিলাম তখন আমাদের ফিজিক্স বইতে আলোর প্রকৃতি নামে একটা চ্যাপ্টারই ছিল, যেখানে খুব ডিটেইলে এই আলো বিষয়ক আলোচনাগুলো ছিল, যেটা আমাদেরকে এইচএসসি এর পড়ালেখা বুঝতে আসলে টু সাম এক্সটেন্ট খুব হেল্প করছে। কিন্তু তোমাদের যে এসএসসি সিলেবাস, তাতে আসলে এই ধরনের চ্যাপ্টার হয়তো ধারে কাছেও নাই কিছু। তো এরকম বেসিক একটা ইনফরমেশন আসলে সামহাও তোমরা কিন্তু মিস করে ফেলছো, যেটা হয়তো আমাদের সময় বা তার আগের যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এসএসসি লেভেলেই জানতো। তো এই সুযোগগুলো হারানো ঠিক হবে না। যে কোনো ক্লাসে যে কোনো চ্যানেলে যদি এই ধরনের বেসিক ইনফরমেশন তোমার কাছে এসে পৌঁছায়, এগুলাকে ওয়েলকাম করা উচিত। ঠিক আছে, তো আমরা এই আলোর থিওরি নিয়ে তোমার সাথে একটু আলাপ করতেছি এখন। এই আলো জিনিসটা তো আসলে খুবই রহস্যময় একটা জিনিস, মানে আলো যে একটা আলোচনার যোগ্য ব্যাপার, এটা যে ডিসকাশন হইতে পারে এবং খুব ডিপলি চিন্তা করা যাইতে পারে, এটা লোকজন বুঝতে পারছে হচ্ছে 1600 সালের পরে এসে। আমরা তোমাকে একটু হিস্ট্রির ব্যাপারেও আইডিয়া দিচ্ছি, তাহলে তুমি টাইম লাইনটাও ট্র্যাক করতে পারবা যে কোথায় এসে পরমাণুর সাথে এই আলোর বিষয়টা জড়িত হইলো। তো আলোর ব্যাপারে অনেক আগে থেকে, একদম অনেক প্রাচীন আমল থেকে অনেক ডিসকাশন চলতেছে, বাট 1600 সালের আগে যে আলোচনাগুলি, এগুলাকে আসলে সাইন্টিফিক আলোচনা বলা যায় না, এগুলো একেবারে নিতান্তই মন গড়া বিভিন্ন কথা, কার কি মনে হয়েছে এই টাইপের কথাবার্তা।
তো 1600 সালের শেষের দিকে, ধরো মোটামুটি 1675 একটা ইম্পর্টেন্ট সাল বলতে পারো, বা এই সালের আগে পরে খুব কাছাকাছি সময়ে, তোমাদের কোনো আইডিয়া 1675-এর দিকে সবচেয়ে ফেমাস সায়েন্টিস্ট কে ছিল? কোনো আইডিয়া কারো? কেউ যদি কিছু বলতে চাও বলতে পারো। 1675 এই টাইম লাইনে সবচেয়ে ফেমাস সায়েন্টিস্টের নাম কি? 1675 বা তার আশেপাশের সময়ে সবচেয়ে ফেমাস সায়েন্টিস্ট হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। তো যেটা হয়েছে 1675-এ এই নিউটন হচ্ছে আলোর প্রথম অফিসিয়াল থিওরিটা হচ্ছে লঞ্চ করছিলেন। আলোর ব্যাপারে একবারে যদি বলে রাখি, বিখ্যাত এবং প্রতিষ্ঠিত থিওরি হচ্ছে 4 পিস। প্রথম থিওরিটাকে বলে হচ্ছে কণা তত্ত্ব, দ্বিতীয়টাকে বলে হচ্ছে তরঙ্গ তত্ত্ব, তৃতীয়টাকে বলে হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব, আর চতুর্থ বা ফাইনালটাকে বলে হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, তাহলে আলোর ব্যাপারে এরকম প্রতিষ্ঠিত তত্ত্ব হচ্ছে আমাদের 4টা: কণা তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব এবং হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এই যে প্রথম যে তত্ত্বটা আমাদের আছে কণা তত্ত্ব, এইটাই হচ্ছে এই 1675-এর ঘটনা। এবং এই যে নিউটন নিউটন এই থিওরিটা প্রপোজ করেছিলেন। ঠিক আছে, এই থিওরিতে কি বলা আছে সবগুলোর ব্যাপারে 1-2 লাইনই শুনো, বেশি শোনার প্রয়োজন নাই। আমরা মেইন পয়েন্টটায় কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য আপাতত। কণা তত্ত্ব, নাম শুনেই বুঝতেছো 1675-এ নিউটন ফার্স্ট পার্সন যিনি আলোকে ডেসক্রাইব করার চেষ্টা করছেন। উনি বলছেন যে আলো হচ্ছে কণার সমন্বয়ে গঠিত। কণা বলতে ধরো ছোট রাবারের বল টাইপের এরকম কণা সমন্বয়ে গঠিত। একটা বলকে তুমি যদি ওয়ালের দিকে জোরে থ্রো করো তাহলে কি হবে বলো তো? ওইটা ধাক্কা খেয়ে আবার ফেরত আসবে। তো এই সিম্পল বিষয়টাকেই নিউটন বলছেন যে এটাই হচ্ছে আলোর রিফ্লেকশন বা আলোর প্রতিফলন। যে আলোকে যদি আমরা একটা চকচকে সারফেসের দিকে পাঠাই, পৃষ্ঠে পাঠাই, সেটা যে ধাক্কা খেয়ে ফেরত আসে। তো লোকজন মোটামুটি খুশি যে খুব অল্পের উপর দিয়ে আলোর প্রতিফলনের মতো একটা ঘটনা ব্যাখ্যা করা যাচ্ছে যে কিভাবে প্রতিফলন হয়। বাট বুঝতেই পারতেছো কিছুদিনের মধ্যে যখন আলোর প্রতিসরণের মতো ঘটনা আবিষ্কার হইলো, যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় আলো হচ্ছে বেঁকে যায়, এই টাইপের ঘটনা, তখন আর এই কণা তত্ত্ব দিয়ে প্রপারলি ব্যাখ্যা করা সম্ভব হয় নাই। যখন দেখা গেল যে প্রতিসরণের মতো ঘটনাই ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন এই কণা তত্ত্বটাকে নিয়ে লোকজন আর খুব বেশি মাতামাতি না করে এটাকে সাইড করে দিল যে এইটা সম্ভবত আলোকে ব্যাখ্যা করার মতো প্রপার থিওরি না। ঠিক আছে, তো কণা তত্ত্ব ওখানেই ডান। কণা তত্ত্বের খুব অল্প কিছুদিনের মধ্যেই চলে আসছে তরঙ্গ তত্ত্ব। একেবারে ডিফারেন্ট একটা আইডিয়া, আগের থিওরির সাথে কোনো মিল নাই এটা। তরঙ্গ তত্ত্বটা 1600 সালেরই শেষের দিকের ঘটনা, 1675-এর বেশ কয়েক বছর পরে। এই তত্ত্বটা যিনি দিছেন তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান হাইগেন্স। এই হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব এইটা যথেষ্ট ফেমাস তত্ত্ব। এই যে আলো বললে আমাদের মনে মানে আলো কি জিজ্ঞাসা করলে অনেকেই দেখবা যে উত্তর দিচ্ছে যে আলো হচ্ছে এক প্রকারের তরঙ্গ। এই যে আলোকে আমরা তরঙ্গ হিসেবে ধরে নিচ্ছি, জানি এবং এটাকে প্রচার করতেছি, এটার একটা বড় ক্রেডিট হচ্ছে তরঙ্গ তত্ত্বের। তরঙ্গ তত্ত্বটা অনেক লম্বা সময় টিকে ছিল, প্রায় 100 বছরের উপরে এটা টিকে ছিল। তো লোকজন আসলে আলোকে তরঙ্গ হিসেবেই জানতো। তরঙ্গ তত্ত্বের ব্যাপারে আরেকটা তথ্য হচ্ছে এই তত্ত্বটা এত ভালো, এত ডেসক্রাইবেবল যে ফিজিক্সের সেকেন্ড পেপারে সম্ভবত তোমাদের একটা পুরো চ্যাপ্টারই থাকবে বা একটা চ্যাপ্টারের বড় অংশ থাকবে শুধু এই তরঙ্গ তত্ত্বের পার্টটা নিয়ে আলোচনার জন্য। ঠিক আছে, এই তরঙ্গ তত্ত্বে বলা ছিল যে আলো হচ্ছে এরকম এক প্রকারের তরঙ্গ। এরকমও বলা ছিল যে অন্য সব তরঙ্গের মতোই, যেমন শব্দ একটা তরঙ্গ, আলো হচ্ছে একটা এরকম একটা তরঙ্গ। তো শব্দ চলার জন্য যেমন মাধ্যম দরকার, তেমনি বলা ছিল যে আলো চলাচলের জন্য মাধ্যম দরকার। হাইগেন্স এরকম একটা মাধ্যমের কথা বলে গেছিলেন, খুবই বিখ্যাত মাধ্যম। এটাকে বলা হয়তো ইথার মাধ্যম। ইথার মাধ্যমের ভিতর দিয়ে আলো কি বলবো মানে সঞ্চালিত হইতে হবে।
এই ইথার আবার জৈব যৌগের ইথার না। এই ইথার যে কি ইথার এটা হাইগেনস নিজেও ঠিক মতো বলতে পারে নাই, তো উনি অনেক আবোল তাবোল কথা বলছেন এবং খুব অদ্ভুত কথাবার্তা বলছেন, বাট ইথার জিনিসটা কি এটা উনি প্রপারলি বর্ণনা করতে পারেন নাই, যেটা আসলে সাইন্টিফিক্যালি একটা ফেলিওর বলতে হবে, কারণ একজন বিজ্ঞানী তো একটা শব্দ একটা কথা চারদিকে ছড়াই দিচ্ছেন, বাট উনি নিজেই ব্যাখ্যা করতে পারতেছেন না। এটা একটু অদ্ভুত সমস্যা, এরকম সমস্যা আমরা জীবনে খুব বেশি দেখি নাই। তো যেটাই হোক, এই ইথার মাধ্যমের ভিতর দিয়ে আলোক তরঙ্গ প্রবাহিত হবে। সুবিধা কি তত্ত্বটার, যে যত রকম ঘটনা তখন পর্যন্ত আমরা জানতাম আলোর, যেমন প্রতিফলন, প্রতিসরণ। তোমরা ব্যতিচারের কি নাম শুনেছো? ব্যতিচারের নাম না শুনলেও খুব বেশি প্রবলেম নাই, সামনে শুনে ফেলবা। ব্যতিচার কি জিনিস সেটা আমরা তোমাকে একটু ধারণা দিতে পারি। ব্যতিচার মানে হচ্ছে দুইটা উৎস থেকে যদি তরঙ্গকে আগানোর সুযোগ দেওয়া হয়, এই তরঙ্গগুলা কি হয়, উপরিপাতিত হয়, একটার উপরে এসে আরেকটা পড়ে। যখন তরঙ্গ একটার উপরে এসে আরেকটা উপরিপাতিত হয়, তখন এরকম সামনে যদি একটা পর্দা টাইপের কিছু রাখা হয়, যেটা দেখা যায় যে পর্দার উপরে এরকম বেশি তীব্রতা কম তীব্রতার একটা ডোরা কাটা প্যাটার্ন তৈরি হয়। এই ধরনের ঘটনাকে বলে হচ্ছে আলোর ব্যতিচার। মানে দুইটা উৎস থেকে আমরা তরঙ্গকে আগাইতে দিব, খুব সরল ভাষায় যদি বলি, তার একটার উপর আরেকটা উপরিপাতিত হয়ে একটা বেশি তীব্রতা কম তীব্রতা, বেশি তীব্রতা কম তীব্রতার একটা লেয়ার তৈরি করবে। এই ঘটনাটাকে বলে হচ্ছে ব্যতিচার। অপবর্তন নামে একটা ঘটনা আছে। অপবর্তন, তো কঠিন কঠিন বাংলা শব্দ। ইংলিশে এটাকে বলে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, ঠিক আছে? অপবর্তন জিনিসটা কি, যে তুমি আলোর সামনে যদি একটা বাধা রাখো, ধরো এটা একটা আলো, সামনে তুমি একটা বই টাইপের কিছু রাখো, তো কি হবে, একটা ওয়ালে তোমার এইটার উপরের অংশটা হয়তো আলোকিত হওয়া উচিত, বাট একটা প্রতিবন্ধকতা থাকলে নিচের অংশটা আসলে ছায়াযুক্ত থাকার কথা ছিল। এই জায়গাটা রিয়েল লাইফে যেটা দেখা যায়, এর ছায়াযুক্ত অংশের কিছু দূর পর্যন্ত আলো ঢুকে যায়। তো এই যে আলো যাওয়া উচিত না এমন জায়গায় যে ঢুকে যাচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে অপবর্তন। তো আমরা বিশেষ ডিটেল আলোচনায় না, যেগুলো আলোচনা করার অনেক সময় এবং ম্যাচুরিটি লাগবে, সেগুলো আসবে সেকেন্ড ইয়ারে উঠতে উঠতে অনেক কিছু জেনে যাবা তোমরা। তো এরকম আলোর বিভিন্ন রকম ঘটনা যেগুলো আমরা চিনতাম এবং জানতাম, এগুলা কিন্তু সব কি দিয়ে ব্যাখ্যা করা গেছে বলতো? তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা গেছে। তো এই জন্য তরঙ্গ তত্ত্বের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, যে মোটামুটি আমরা সব ঘটনা ব্যাখ্যা করতে পারতেছি, সবই ঠিক আছে। শুধু ঝামেলাটা কোথায় হয়েছে, ঝামেলা হয়েছে ইথার নিয়ে, যে ইথার জিনিসটা কি শুধু সেটাই প্রপারলি ডেসক্রাইব করা যাচ্ছে না। তো অনেকদিন পরে মাইকেলসন মরলি, নাম দুইটা যদি মনে রাখতে পারো ভালো। এই মাইকেলসন মরলি এই দুইজন মিলে এক্সপেরিমেন্ট করে প্রুফ করছেন যে ইথার আসলে এক্সিস্টেন্স নাই, মানে ইথার বলে আসলে কিছু নাই দুনিয়াতে। তো এইটা হচ্ছে একটা প্রবলেমের ব্যাপার। তরঙ্গ তত্ত্ব আমরা পড়ে শেষ করে ফেলছি, এটা দিয়ে অগণিত ঘটনা ব্যাখ্যা করে ফেলছি, তারপর প্রমাণ হইলো যে ইথারের যে গুরুত্বটা, ইথার নামে নাকি কিছু নাই। তো পুরো এন্টায়ার থিওরিটা একটা হুমকির মধ্যে থাকলো, যে আসলে এটা তো একটা কেমন থিওরি হইলো, যে থিওরির একটা গুরুত্বপূর্ণ অংশ এটা আসলে রং ওয়েতে আমাদেরকে বলা হয়েছে। তো এই জায়গার উপর ভিত্তি করেই থার্ড যে থিওরিটা সেটা হচ্ছে আসে, যেটাকে বলে হচ্ছে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তো যদি একটু ভালো করে খেয়াল করো, যে আমরা কিন্তু আগের থিওরিটা থেকে পুরোপুরি সরে যাই নাই। লাস্ট থিওরিতে আমরা এগ্রি করছি বা জানতাম যে আলো হচ্ছে এক রকমের তরঙ্গ, আমরা তরঙ্গের মধ্যেই আছি, যে এটা এখন আমরা তরঙ্গের থিওরি পড়তেছি। চেঞ্জটা আসছে, কিছু অ্যাডজেক্টিভ অ্যাড হয়েছে, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই পয়েন্টটার মানে হচ্ছে হাইগেনসের কথায় যে মিস্টেক গুলি ছিল সেগুলোকে এখানে কারেকশন করা হয়েছে। প্রথম জিনিস, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে বিশেষ ধরনের তরঙ্গ। এইটা আসলে ঠিক পুকুরে ঢিল ফেলা বা শব্দের মতো তরঙ্গ না। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে খুবই বিশেষ ধরনের তরঙ্গ। এটাও তোমরা সময় গেলে আস্তে ধীরে ফিজিক্স পড়তে থাকলেও কিছুটা জানতে পারবা, যে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মানেটা কি, তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি হয়। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বেসিক হচ্ছে তুমি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা তড়িৎ ক্ষেত্র রাখবা এবং একটা চৌম্বক ক্ষেত্র রাখবা। ই এবং বি ভেক্টর আমরা বলি, তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখবা। শুধু রাখলেই হবে না, তোমারে এনশিওর করতে হবে এই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মানটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, মানে মানটা বাড়তেছে কমতেছে, এরকম উথাল পাথাল মান ধারণ করতেছে ওরা কন্টিনিউয়াসলি। এটা যদি কেউ এনশিওর করতে পারে, একটা তড়িৎ ক্ষেত্র এবং একটা চৌম্বক ক্ষেত্র
90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে এবং সতত পরিবর্তনশীল, কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে, তখন এই দুইটা অক্ষের সাথে আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা তরঙ্গ হচ্ছে তৈরি হয়। যেমন আমরা যদি এক্স অক্ষের দিকে ধরো তড়িৎ ক্ষেত্র রাখি, ওয়াই অক্ষের দিকে যদি আমরা চৌম্বক ক্ষেত্র রাখি, তাহলে আমরা বলতে পারি তরঙ্গ একটা তৈরি হবে জেড অক্ষ বরাবর। যেহেতু এই তরঙ্গটা তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের হেল্প নিয়ে তৈরি হচ্ছে, এই জন্য তরঙ্গটাকে আমরা বলি তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এর থেকে ডিটেইল আমরা আপাতত না চাই, ওটা তুমি আস্তে ধীরে যখন সাবজেক্ট আসবে, সময় আসবে, জেনে নিবা। তার মানে আমরা প্রথমে যেটা বলতে চাচ্ছি যে হাইগেন্সের যেটা ধারণা ছিল যে শব্দ বা পুকুরে ঢিল ফেলা যে কোনো স্বাভাবিক তরঙ্গের মতো তরঙ্গ হচ্ছে আলো, সেটার সাথে আমরা দ্বিমত পোষণ করতেছি। ওটা আসলে যে কোনো স্বাভাবিক তরঙ্গ না, আলো হচ্ছে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই থিওরিটা দিছে কে? এই থিওরিটা হচ্ছে 1862 1865 এই টাইমের দিকে। তার মানে দেখো কোথায় 1600 সালের শেষের দিকে তরঙ্গ তত্ত্ব, আর এইখানে আমরা পরের থিওরি পড়তে পড়তে চলে আসছে 1862। এই তাড়িৎ চুম্বকীয় তরঙ্গটা স্টাবলিশ করার জন্য দুজন বিজ্ঞানীর কন্ট্রিবিউশন খুব বেশি। একজন হচ্ছে মাইকেল ফ্যারাডে, উনি কারেন্ট নিয়ে অনেক কাজ করছেন, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এগুলো নিয়ে অনেক কাজ করছেন। আর তার থেকে বড় কাজ যিনি করছেন তার নাম হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। সরি, ম্যাক্স প্লাঙ্ক না, ম্যাক্সওয়েল। তো এটাকে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব বলে আর কি, ঠিক আছে? তো ম্যাক্সওয়েল কি কি জায়গায় ভূমিকা রাখছেন? একটা জিনিস সেটেল হইলো, যেটা নর্মাল তরঙ্গ না, এটা বিশেষ তরঙ্গ, তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাড়িৎচুম্বকীয় তরঙ্গের স্পেশালিটি হচ্ছে ওর জন্য কোনো মাধ্যম দরকার হয় না। যেহেতু মাধ্যম দরকার হয় না, সেহেতু ইথারের সমস্যাটা সমাধান হইলো, যে ইথারের ভিতর দিয়ে তরঙ্গ পাস করতে হবে, তরঙ্গ অতিক্রম করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? তো কোনো মাধ্যমেরই দরকার নাই, আলো যে কোনো জায়গায় শূন্যের ভিতর দিয়েও পাস করতে পারবে। এবং এই ম্যাক্সওয়েল আলোর বেগ কেমন হবে এগুলা নিয়েও আমাদেরকে ধারণা দিচ্ছেন। এই যে আমরা 3 × 10⁸ মিটার/সেকেন্ড টাইপের যে মানগুলা ব্যবহার করি, এটা এই ম্যাক্সওয়েলের সময় থেকে বের হওয়া মান। তো এগুলা দেখে আমাদের মনে ধরো ফাইনালি একটা কনক্লুশন এরকম আসছে যে আলো কি, তাহলে আমরা অ্যান্সার দিব আলো হচ্ছে তরঙ্গ। কেমন তরঙ্গ? এটা পুকুরে ঢিল ফেলা তরঙ্গ না, এটা হচ্ছে একটা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, এবং এটার জন্য কোনো মাধ্যম দরকার নাই, কোনো ইথারের দরকার নাই, এটা ফ্রিলি মুভ করতে পারবে, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে আমরা জানতাম। এতটুকু এনাফ না, এই এতটুকু জেনে রাখলে তো ভালোই হইতো, ঠিক আছে? এরপরেও কিন্তু একটা থিওরি আমাদের আছে, 4 নাম্বার যে থিওরিটা, ওই থিওরিটা কেন পড়তে হইলো বলো তো? কারণ বেশ কিছু ঘটনা ততদিনে আবিষ্কার হয়েছে, যেমন নাম শুনে রাখতে পারো, ফটো ইলেকট্রিক ইফেক্ট। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা হচ্ছে এমন একটা ঘটনা, ঘটনাটা খুব সহজ, বাংলায় এটাকে বলে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া। এখানে কি বলা আছে যে ধর একটা ধাতব পাত, একটা ধাতুর প্লেট আছে এখানে, এইটার উপর আলো পড়বে, এসে আলো পড়লে এইখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে। এই যে একটা সিম্পল ঘটনা যে ধাতুর প্লেটের উপরে আলো পড়বে, সেখান থেকে ইলেকট্রন বের হয়ে আসবে, এই ঘটনাটাকে বলে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। প্রবলেম যেটা হয়েছে, এই ঘটনা তো ঘটে গেছে চোখের সামনে, ধরো লোকজন বুঝছে যে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু এটাকে ব্যাখ্যা করার জন্য কোনো ডিফেন্স নাই, কোনো থিওরি নাই যে ঘটনাটা কিভাবে ঘটলো। তো তখন লোকজন অ্যাকচুয়ালি বুঝতে পারলো যে আলোর আরো আসলে অনেক ঘটনা রয়ে গেছে, যেগুলোকে আমরা চাইলেও প্রপারলি বর্ণনা করতে পারতেছি না, আমাদের এক্সিস্টিং থিওরি সেটাকে সাপোর্ট করতেছে না। তখন হচ্ছে ফাইনালি আরেকটা মডার্ন থিওরি ইন্ট্রোডিউস করা হইলো। এইটা হচ্ছে আমাদের ফাইনাল থিওরিটা, এটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তো কোয়ান্টাম তত্ত্ব খুব পুরনো না, এটা একেবারে 1900 সালের শুরুর দিকের ঘটনা। এই থিওরিটা আসছে হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কাছ থেকে। তো ম্যাক্স প্লাঙ্ক খুবই জনপ্রিয় এই থিওরির কারণে, যে এই কোয়ান্টাম থিওরির কারণে। ম্যাক্স প্লাঙ্ক কি ধরনের চেঞ্জ, কি ধরনের নতুন জিনিসের কথা বলছেন, এইটা শুনে রাখা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ম্যাক্স প্লাঙ্ক যেটা বলছেন যে আলো বলতেই যে আমরা এখন তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বুঝি, বা তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ বা যে কোনো তরঙ্গ বলেই যে আমরা এরকম একটা দৃশ্য মনে মনে কল্পনা করি, ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে প্রথম ব্যক্তি যিনি এটার একটা কারেকশন দিচ্ছেন। উনি বলছেন যে এটা আসলে অন্য সব তরঙ্গকে তুমি এইভাবে চিন্তা করতে পারো, কিন্তু তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এরকম না। কথা হচ্ছে এরকম না মানে কি রকম না? এই যে ধরো তরঙ্গ বলতে আমরা যে একটা এরকম নিরবিচ্ছিন্ন প্রবাহ বুঝি, এইগুলাকে তো আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস প্রবাহ, বাংলা এটাকে আমরা বলি নিরবিচ্ছিন্ন প্রবাহ। ম্যাক্স প্লাঙ্ক যেটা বলছেন যে তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এরকম নিরবিচ্ছিন্ন ভাবে প্রবাহিত হয় না,
তাহলে কিভাবে প্রবাহিত হয়? উনি বলছেন যেটা কন্টিনিউয়াস হবে না, এরা হবে হচ্ছে ডিসকন্টিনিউয়াস। বাংলায় বললে এরা বিচ্ছিন্ন অংশ অংশ হিসাবে এরা হচ্ছে প্রবাহিত হবে। এখন এই বিচ্ছিন্ন অংশগুলো আসলে কিভাবে প্রবাহিত হয় এটা তো একে দেখানো খুব ডিফিকাল্ট। তো আমরা একটু রাফ একটা আইডিয়া তোমারে দিতে পারি যে আসলে ঘটনাটা কি। কাইন্ড অফ এরকম কিছু একটা তুমি মনে মনে আইডিয়া করতে পারো, যদিও এটা অ্যাকচুয়ালি বোঝা খুব ডিফিকাল্ট যে কিভাবে কি হয়। বাট আমরা মিন করতে চাচ্ছি যে তরঙ্গটা পুরাটা একসাথে একবারে আসলে প্রোপাগেট করে না বা প্রবাহিত হয় না, অংশ অংশ করে হচ্ছে সে প্রবাহিত হয়, পার্ট বাই পার্ট হচ্ছে প্রবাহিত হয়। তো তরঙ্গের এইটা হচ্ছে একটা অংশ, এইটা হচ্ছে একটা অংশ, এতটুকু একটা অংশ, এতটুকু একটা অংশ। তো তারই চৌম্বকীয় তরঙ্গ এরকম খন্ড খন্ড করে একটু একটু করে প্রবাহিত হয়। তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সাধারণত শক্তি বহন করে, সো আমরা বলতে চাচ্ছি যে শক্তিটা পুরাটা একবারে প্রবাহিত হয়ে যায় না, শক্তিটা খন্ড খন্ড করে তারপরে হচ্ছে প্রবাহিত হয়। ঠিক আছে? তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলা, যে শক্তির ছোট ছোট অংশ, এগুলির নামকরণ খুব ইন্টারেস্টিং। এগুলাকে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম নামে ডাকতেন, কোয়ান্টাম। তো তারই চৌম্বকীয় তরঙ্গের এই ছোট ছোট অংশ বা শক্তির এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলি, এগুলাকে কোয়ান্টাম নামে ডাকা যেতে পারে। কোয়ান্টাম নামের পরে আরেকটা বিখ্যাত পপুলার শব্দ আসছে এগুলাকে প্রকাশ করার জন্য, সেটাকে বলে হচ্ছে প্যাকেট। তো প্যাকেট শব্দটা আরো ইন্টারেস্টিং এবং বুঝার জন্য ভালো, যে শক্তি পুরাটা একবারে চলে যায় না, সে প্যাকেট প্যাকেট হিসাবে হচ্ছে ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে? এরপরে এই একই জিনিসকে ফোটন নামেও নামকরণ করা হয়েছে। তো ফোটন নামটার সাথেও তোমরা সবাই কম বেশি পরিচিত। তার মানে একটা কথা আমরা কমনলি বলতে চাই, কোয়ান্টাম, প্যাকেট, ফোটন, এগুলি তুমি আসলে সিনোনিমাস, একটার বদলে আরেকটা ব্যবহার করতে পারবা, উল্লেখযোগ্য কোনো পার্থক্য আসলে এদের মধ্যে নাই। তো ম্যাক্স প্লাঙ্ক যেহেতু এই কোয়ান্টামের আইডিয়াটা দিয়েছেন, এই কোয়ান্টাম মানে খন্ড খন্ড অংশ অংশ করে হচ্ছে শক্তি বাহিত হয়, এই জন্যই থিওরিটার নামও হয়ে গেছে হচ্ছে কোয়ান্টাম থিওরি। তো ম্যাক্স প্লাঙ্ক আরেকটা ছোট্ট হেল্প আমাদেরকে করছেন, সেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট প্যাকেটগুলি কতটুকু করে শক্তি বহন করে সেটার ব্যাপারে উনি আমাদেরকে একটু ধারণা দিচ্ছেন। সেটা তোমরা শুনে রাখতে পারো। প্রতিটি প্যাকেট প্রতিটি প্যাকেট এর দ্বারা, হ্যাঁ তোমরা জাস্ট এই অংশটা লিখে শেষ করো, আমরা হয়তো আজকে আর খুব বেশি আগাবো না। বাহিত শক্তি ই দিয়ে যদি আমরা লিখি তাহলে ই ইকুয়াল টু আসবে হচ্ছে এইচ এফ। ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা প্যাকেট কতটুকু করে শক্তি বহন করবে, এই প্যাকেটের দ্বারা বহনকৃত শক্তিটাকে যদি একটু ডিটেলে বলি যে ই সমানুপাতিক এফ, এইভাবে হচ্ছে সূত্রটা বলা হয়েছিল। যে ম্যাক্স প্লাঙ্ক বলছিলেন যে প্রত্যেকটা প্যাকেট কতটুকু করে শক্তি বহন করবে, এটা হচ্ছে ওই তরঙ্গটার কম্পাঙ্কের সমানুপাতিক। ঠিক আছে? কম্পাঙ্ক যদি বেশি হয় প্যাকেটটার শক্তি বেশি হবে, কম্পাঙ্ক যদি কম হয় প্যাকেটটার শক্তি কম হবে, এইভাবে উনি ডেসক্রাইব করেছিলেন। তো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা হচ্ছে উঠাই দেই তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। তো তোমরা অনেকে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের একটা সোর্স এখান থেকে খুঁজে পাবা, যে প্ল্যাঙ্কের সূত্র থেকেই প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটার উৎপত্তি। তো এই ইকুয়াল টু এইচ এফ, এইটাকে আমরা দাবি করি হচ্ছে প্রত্যেকটা প্যাকেট কতটুকু করে শক্তি বহন করবে এটার একটা সূত্র। তো কোয়ান্টামের আইডিয়াটা তার মানে মোটামুটি সবার কাছে হোপফুলি ক্লিয়ার, যে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ যে ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি বহন করে এটাকে আমরা বলি হচ্ছে এক একটা প্যাকেট। প্রত্যেকটা প্যাকেট কতটুকু করে শক্তি বহন করে, এইচ এফ। এখন কি তোমরা হঠাৎ করে এটা রিলেট করতে পারতেছো? এই যে ই ইকুয়াল টু এইচ এফ, প্ল্যাঙ্কের সূত্র থেকে পাওয়া শক্তির ক্ষুদ্রতম অংশ, বোরের মডেলও এটাই ছিল না, যে ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে এইচ এফ। তো কি বোঝা গেল, এই এইচ এফ আর ওই এইচ এফ তো আসলে আলাদা না, সবগুলো আসলে একই। ঠিক আছে? তার মানে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ সবচেয়ে ক্ষুদ্র যে শক্তিটা বহন করে সেটা হচ্ছে এইচ এফ। কেউ যদি দুইটা প্যাকেট ক্যারি করে টু এইচ এফ, তিনটা প্যাকেট ক্যারি করে থ্রি এইচ এফ, এরকম। বোরের মডেলে বলা আছে উপরের লেভেল থেকে যখন নিচের লেভেলে কোনো একটা ইলেকট্রন ট্রাভেল করে, সে কি করে বলো তো? উপরের লেভেল থেকে যখন একটা ইলেকট্রন নিচের লেভেলে ট্রাভেল করে তখন ডেল্টা ই ইকুয়াল টু হয় এইচ এফ।
তো আমরা ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র থেকে আবার জানি যে প্রত্যেকটা প্যাকেটের শক্তি এইচএফ। তাহলে এই তথ্যগুলাকে একত্রিত করলে কি বোঝা যায় বা কি জানা যায়, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বোঝার জন্য। এটা তো হয়তো এক্সামে আসার জন্য কিছু না, বাট বোঝার জন্য। সেটা হচ্ছে যখন উপরের কক্ষপথ থেকে ইলেকট্রন নিচের কক্ষপথে ট্রাভেল করে, ও যে শক্তিটা ছেড়ে দেয়, এই যে যে শক্তিটা ছেড়ে দেয়, শক্তিটা সে প্রথমে প্যাকেট করে, পুরো শক্তিটাকে একটা প্যাকেটের মধ্যে ঢুকায়, দেন ওই প্যাকেটটা হচ্ছে ছেড়ে দেয়। তার মানে পরমাণু থেকে যে শক্তিটা বের হয়ে আসে, তুমি কয়টা শক্তির প্যাকেট পাবা? একটা শক্তির প্যাকেট। একটা শক্তির প্যাকেটের মান কত? এইচএফ। ওই জন্যই দেখো এই মানটা কিন্তু এইচএফ হিসাবে হচ্ছে পাওয়া যায়। বুঝতে পারতেছো ঘটনা? তার মানে আইডিয়াটা সবাই এইভাবে রাখো, ইলেকট্রন যখন একটা উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথের দিকে আসে, তখন যে শক্তিটা তার ছেড়ে দেওয়া দরকার হয়, এই শক্তিটা সে একটা সিঙ্গেল প্যাকেটের মধ্যে ভরে তারপর সে এটাকে রিলিজ করে দেয়। এই জন্যই এই ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে এইচ। ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইডিয়া যে কেন বোরের মডেল, কেন বোরের মডেলের সাথে আলো, এগুলো একটার সাথে আরেকটার আসলে সংযুক্তিটা কোথায়, কিভাবে তারা কানেক্টেড। যেমন কেউ যদি আলোর ব্যাপারে না জানে, কোয়ান্টাম তত্ত্বের ব্যাপারে না জানে, তার কিন্তু এই ডেল্টা ই ইকুয়াল টু এইচ এফ এই জিনিস কিন্তু তার পক্ষে রিলেট করা পসিবল না, যে হাউ কাম ডেল্টা ই ইকুয়াল টু এইচ এফ। ঠিক আছে? আরেকটা ছোট্ট জিনিস হচ্ছে, শুনে রাখতে পারো, তাড়িৎ চৌম্বকীয় যারা তরঙ্গ, এই যে যত রকম তরঙ্গের নাম আমরা আজকে ক্লাসে বললাম, এক্স রে, আলো, এই তাড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, ওরা সবাই আলোর বেগে বিচরণ করে, এই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সবাই, তুমি এক্স রের বেগ হিসাবেও 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ব্যবহার করতে পারো, গামার বেগ হিসাবেও তুমি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ব্যবহার করতে পারো। তো এইটা বলে আমরা কি বুঝাইতে চাচ্ছি? আমরা বুঝাইতে চাচ্ছি এই যে তুমি ডেল্টা ই ইকুয়াল টু এইচ এফ, এই ফর্মুলা ব্যবহার করে তোমার ডেল্টা ই জানা থাকবে, হয়তো এইচ জানা থাকবে, তুমি এখান থেকে এফ বের করতে পারবা। এখন কেউ যদি বলে যে না, আমরা এই তরঙ্গটার কম্পাঙ্ক চাই না, আমরা এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য চাই, ল্যামডার মান চাই, তাহলে সেটা কেমনে বের করব? তোমরা ছোটবেলায় সূত্র পড়ছো না, ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। এখানে ভিটার পরিচয় কি ছিল? ভিটা ছিল হচ্ছে তরঙ্গের বেগ। এইখানে তরঙ্গটার বেগ কত? আমরা তো মাত্রই বললাম তাড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হচ্ছে আলোর বেগ। সো ভি ইকুয়াল টু এফ ল্যামডা ফর্মুলাটাকে তুমি চাইলে সি ইকুয়াল টু এফ ল্যামডা এইভাবে লিখতে পারবা। সির মান যেহেতু আমরা জানি 3 × 10⁸, এফ এর মান আমরা ওখান থেকে নিয়ে বসাইতে পারবো। তাহলে এখান থেকে কিসের মান বের করা সম্ভব? ল্যামডার মানটাও বের করা সম্ভব। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, আমরা মিটার লিখে রাখলাম। তাহলে আমরা যেটা বুঝতেছি, বোরের মডেলের সেই সূত্রটা ডেল্টা ই ইকুয়াল টু এইচ এফ। আবার এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। তো তুমি এটাকে এইচ সি বাই ল্যামডা এইভাবে লিখতে পারো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বোরের মডেল। এই হচ্ছে আমাদের বোরের মডেলের সাথে আলোর যে মডার্ন থিওরি, কোয়ান্টাম থিওরি, সেটা সম্পর্ক। তো আজকে আর আমরা খুব বেশি সামনে আগাবো না, এই পর্যন্ত গুড এনাফ। এইগুলা তোমরা একটু সবাই চর্চা করো, বাসায় প্র্যাকটিস করো। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এই সূত্রগুলা এবং এই যে আলোর যে আইডিয়া, এগুলা ব্যবহার করে আমরা কিছু খুবই ইন্টারেস্টিং টপিক পড়ব। আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে তরঙ্গ কণা দ্বৈততা। কিভাবে একটা বস্তু তরঙ্গের মতো কাজ করে আর কিভাবে একটা তরঙ্গ বস্তুর মতো কাজ করে, এরকম একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে হচ্ছে আমরা ইনশাআল্লাহ নেক্সট ডেতে কথা বলবো। এই তরঙ্গ কণা দ্বৈততা টাইপের টপিকের সাথে আমাদের কেমিস্ট্রি সম্পর্ক কোথায়, সেটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। এবং আমরা সুযোগ থাকলে এই যে আজকে একটা শব্দের কথা আমরা বলতেছিলাম ক্লাসের মধ্যে, যে আমাদের হাইজেনবার্গের নীতি, এইগুলা নিয়ে হচ্ছে আমরা নেক্সট ডেতে কথা বলবো। তো এরকম একটা ব্যাপার প্রচলিত আছে যে এই যে টপিকগুলি, এগুলো বইতে সিরিয়ালি থাকে অনেক সময়, বাট এক্সামের ব্যাপারে এদের গুরুত্ব সামান্য কম হওয়ার কারণে এই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকগুলি কলেজ বা সর্বত্র আসলে একই রকম মনোযোগ দিয়ে পড়া হয় না। বাট আমরা এটাই সুযোগটা মিস করব না, যেহেতু আমরা তোমাদেরকে অলরেডি এক্সট্রা অনেক কিছু বলে দিচ্ছি, লাইটের থিওরি গুলোও বলে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা এই সুযোগটা নিব, আমরা নেক্সট দিন খুবই ইন্টারেস্টিং এই টপিকটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। ঠিক আছে? তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, তোমরা তোমাদের মতো করে পড়তে থাকো। অনেকের কলেজ খুলে গেছে, অনেকে না, সবারই কলেজ খুলে গেছে।
তো কলেজেও কি হচ্ছে না হচ্ছে একটু দেখতে থাকো, আর ক্লাসগুলো সবাই একটু সিরিয়াসলি সিকুয়েন্সিয়ালি করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।